আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 3 বছর রাজনীতি না করার শর্তে মুচলেখা দিয়ে জেল থেকে মুক্ত হয়ে 2008 সালের শেষ দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারেক রহমান। 17 বছরেরও কিছু সময় বেশি পরে আজ 25 ডিসেম্বর ফিরেছেন স্বদেশে। দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এই প্রত্যাবর্তনকে রাজকীয় করার সকল আয়োজন করা হয়েছে। আর সরকার অন্তর্বর্তী সরকার এবং তার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে অকৃপণ সহায়তা দিয়েছে এই রাজকীয় প্রত্যাবর্তনকে রাজসিক রাখতে, নিরাপদ রাখতে। বলা হচ্ছে তারেক রহমানের এই ফিরে আসার মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বিএনপির এবং বিভিন্ন দলের রাজনৈতিক যে সমস্ত দল আছে বাংলাদেশে, তাদের নেতারাও অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, তারেককে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এক চরম মোড়ে উপনীত হয়েছে। তাই দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আনতে হবে তারেক রহমানকে। তার কাছে প্রত্যাশাটা বেশি এবং এজন্য তাকে অনেক চ্যালেঞ্জও উতরাতে হবে। এখন তিনি কতটা প্রস্তুত সেটি আসলে একটু দেখতে চেষ্টা করব। নির্বাচন নিয়ে এখনো সংশয় করার মতো যথেষ্ট কারণ আছে। অনেক রকম নন স্টেট অ্যাক্টরস সক্রিয়, চরমপন্থার হুঙ্কার এটা আছে, নৈরাজ্য তো আছেই, ইত্যাদি আরো অনেক কিছুই আছে। নির্বাচন বাধাগ্রস্ত করার বহুমুখী ফন্দি ফিকিরও কিন্তু টের পাওয়া যায়। একটি সফল নির্বাচন পর্যন্ত পৌঁছাতে হলে, একটি গ্রহণযোগ্য নির্বাচন পেতে হলে যে কথাগুলো বললাম, নন স্টেট অ্যাক্টরস, চরমপন্থার কথা বললাম, নৈরাজ্যের কথা বললাম, নৈরাজ্যবাদ সহ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জে বিজয়ী হতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সেটি নিশ্চিত করতে হবে। আমরা সবাই জানি বিএনপিতে অন্তরকোণ আছে, বড় দলে এটি থাকে এবং নির্বাচন এলে প্রার্থী মনোনয়ন নিয়ে এই অসন্তোষটা আরো ব্যাপকতা লাভ করে। বিপরীতে এখন পর্যন্ত বিএনপিকে টক্কর দিতে চাইছে এমন একটি দল হচ্ছে জামাত। তারা কিন্তু মাঠ পর্যায়ে বেশ গোছানো, বিশেষ করে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির অনেক স্বপ্নই অধরা থেকে যেতে পারে। এখন একটি বিষয় দৃশ্যমান যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব কিন্তু এখন বেশ স্পষ্ট, কিন্তু ধর্মীয় নাম সর্বস্ব এই জামাতের সঙ্গে দূরত্বের মাঝেও ধর্মীয় নাম সর্বস্ব একটি দলকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি আগামী নির্বাচনের জন্য। এই সমীকরণ নিয়ে ইতিমধ্যেই কথা হচ্ছে, দলের ভিতরে এটি নিয়ে অসন্তোষ, ত্যাগী অনেক নেতা মনোনয়ন পাননি, এটি নিয়ে কিন্তু বিএনপিকে বিপাকে পড়তে হতে পারে। আরেকটা চ্যালেঞ্জ হলো গণভোট। গণভোট প্রশ্নে বিএনপি এখনো দ্বিধান্বিত বলেই মনে করা হয়। এজন্য আগামী সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে বিএনপিকে। এক্ষেত্রে বিভিন্ন দলকে দেওয়া আসন, দলের একক প্রার্থী নিশ্চিত করা সহ নানান চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তারেক রহমানকে। পড়তে হবে কি, পড়েই আছেন। অতি সম্প্রতি জামাতের 71-এর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন। দেশের মানুষ তার কাছ থেকে সেই চিন্তার আলোকে আগামী দিনে পদক্ষেপ প্রত্যাশা করে বা করবে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বলুন, গৌরব বলুন, এই ইস্যুতে বিএনপিকে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সামনের দিনগুলোতে। বিএনপি তাদের 31 দফা নিয়ে উচ্ছ্বসিত হলেও, সংস্কারের যে সমস্ত বাতালাপ রয়েছে, উচ্ছ্বসিত হলেও এটা আগামী দিনে অনেক চ্যালেঞ্জ তৈরি করবে বলে অনেকেই, বিএনপির অনেক নেতাই মনে করছেন। এছাড়া বিচার ব্যবস্থা, জননিরাপত্তা, প্রশাসনে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা, গতিশীলতা সৃষ্টি করা, অর্থনীতি সুস্থ করে তোলা, কোমায় থাকা কোমায় চলে যাওয়া শেয়ার বাজারকে সুগঠিত করা, জিন্দা করা, ব্যাংক ব্যবস্থায় সংস্কার এবং খেলাপি ঋণের যে এভারেস্ট মাথার উপরে চেপে বসেছে এটি মাথা থেকে নামানো, ব্যবসা বাণিজ্যে দেশি চাহিদা ব্যবসায়ীদের দাবি আবদার অনুরোধ
এটি দেখা, এই চাহিদাগুলো, এবং বিদেশি চাপ মোকাবিলা করা, ট্যারিফ থেকে শুরু করে অনেক ধরনের বিদেশি চাপ কিন্তু রয়েছে, এগুলি মোকাবিলা করা, এবং ব্যবসা বাণিজ্য শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, যেটার বিরাট প্রতিশ্রুতি ইতিমধ্যেই ব্যক্ত করেছে বিএনপি। এরকম আরো অনেক ইস্যু আছে এবং আরো অনেক ইস্যু সামনে আসবে, যেটা মোকাবিলার দায়িত্ব কাঁধে আসবে তারেক রহমানের, এবং তিনি যদি প্রত্যাশা অনুযায়ী এটি করতে পারেন তাহলে বিএনপি সুন্দরভাবে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে পারে। এরপর আছে দুর্নীতি এবং হাওয়া ভবন ইমেজ থেকে বেরিয়ে আসা, মানে দলকে বের করে আনা, এটি তার সঙ্গে ট্যাগ হয়ে আছে, তকমা লেগে আছে, এখান থেকে বেরিয়ে আসা, এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি আজকাল অনেক কথা বলছেন, সেগুলোকে বাস্তবায়ন করা, বাস্তবে জনগণকে দেখানো, প্রমাণ করা। মনে রাখতে হবে এখন জেনজির জমানা, ধানাই পানাই করে বা শাক দিয়ে মাছ ঢেকে বেশি দূর এগোনো যাবে না। এটা শুধু বিএনপির জন্য বলছি না, যারাই সামনে ক্ষমতায় আসবে, মানে ক্ষমতার বাগের পিঠে চলবে, তাদেরই এই চ্যালেঞ্জিং দিন দেখতে হবে, মোকাবিলা করতে হবে। বিশাল বিশাল ঢেউ পাড়ি দিতে হবে, পারে বা তীরে বসে ঢেউ গোনার দিন কিন্তু আসলে এখন শেষ। মনে রাখতে হবে অনেক ক্ষুদ্র অথচ কৌশলী শক্তি, কারণ নাম নিচ্ছে না, তারেক রহমানের বিজয়ের পথে বা অগ্রগতির পথে কাটা বিছাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুই প্রক্রিয়ায় এই চ্যালেঞ্জটি আসতে পারে। গত 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, আমরা দেখেছি বিএনপি ভাঙার অনেক চেষ্টা হয়েছে, শুনেছি আমরা এগুলো, কিন্তু কার্যকর হয়নি সেভাবে। একজন দুইজন টুটকা ফুটকা ছিটকা গেছে, সেটা বিষয় না। এবার তারেক রহমানের উপস্থিতিতেই তার দলের অনেক ত্যাগী নেতা কাবাব মে হাড্ডি হয়ে উঠতে পারেন। এটি মনোনয়ন সংক্রান্ত বিষয়, স্বার্থের ব্যাপার, নানান কিছু আছে, এটা এখনই বুঝতে হবে। নির্বাচনের পর বুঝে লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই। তৃণমূল, বিএনপির তৃণমূল সংঘাতে জড়ালে ক্ষতির পাল্লা তারেকের দিকেই ভারী হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার মুরদ নেই অন্তর্বর্তী সরকারের, যতই তারা কথা বলুক না কেন। তাই এটা নির্বাচনের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রতিটি নির্বাচনমুখী দলকে এটি মোকাবিলা করতে হবে। তারেক রহমানের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জটা অনেক বেশি বড়, তার নিজের জন্য, এবং এটা শুধু বড় নয়, এটা ভারী হয়ে উঠতে পারে, কঠিন হয়ে যেতে পারে। বেশি নিরাপত্তা ঘেরাটোপে যদি তিনি থাকেন, সরকার যেটি তাকে দিতে চায়, এই নিরাপত্তা ঘেরাটোপে থাকলেও তার ক্ষতি, বেশি খোলামেলা এবং উদার হলেও ক্ষতি, মানে বিপদ। অনেকটা সেম রাখি না কুল রাখি অবস্থা। ভার্চুয়ালি এতদিন তিনি রাজনীতি করেছেন, সেই ভার্চুয়াল সংযোগে এই চ্যালেঞ্জগুলো ছিল না। একটা কথা শোনা যায়, প্রশাসনে বিএনপির যেমন লোক আছে তেমনি জামাতও পিছিয়ে নেই। তবে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীতে জামাতই নাকি এগিয়ে আছে, অনেকে এটি মনে করেন। আর নির্বাচনী কৌশল বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, মাঠে ময়দানে প্রকাশ্য লড়াই বা চোরাগোপ্তা মাইর বলেন, হামলা বলেন, জামাতের সঙ্গে পেরে ওঠা একটু কঠিন হতে পারে বিএনপির জন্য। নির্বাচনের পরে সমস্যা তো আরো জটিল। ইউনূস সরকার দেশটাকে যে জায়গায় রেখে যাবে, সেখান থেকে এটাকে এগিয়ে নিতে হলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াতে হবে। এর জন্য প্রয়োজন হবে বাড়তি এফোর্ট, অনেক স্মার্ট ম্যানেজমেন্ট, সেটি মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই তারেক রহমান নিজে এবং তার দলের শীর্ষ নেতারা যেসব প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা দেশবাসীকে শুনিয়েছেন, বলেছেন, নির্বাচনের পরে সেসব বাস্তবায়ন করা চারটিখানি কথা নয়। গত 18 মাসের অনেক অমীমাংসিত সমস্যার সমাধানও করতে হবে সামনের দিনগুলোতে, নয়তো ইউনূস সরকারের মতো দাবি আদায়ের চাপের কাছে নাজেহাল হতে হবে প্রতিনিয়ত। কারণ মানুষের প্রত্যাশা এখন অনেক বেড়েছে এবং অবধারিতভাবেই সেটা বিএনপির কাছে। এরও কারণ আছে, কারণ এখন পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই, এবং আওয়ামী লীগ যদি অংশ না নিতে পারে বা না নেয়, তাহলে আওয়ামী লীগের ভোটারদের নিয়েও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আছে সামনে। সেখানে জামাতের সঙ্গে বিএনপি কতটা পেরে উঠবে, এটি একটি বড় প্রশ্ন। এছাড়া তার সামনে আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব মামলা থেকে স্থায়ীভাবে খালাস পাওয়া তারেক রহমানের জন্য অত্যন্ত জরুরি।
দ্বিতীয়ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষের যে প্রত্যাশা বেড়েছে, যেটা বললাম, পুরনো ধারার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হওয়ার রাজনীতিটি করতে হবে, এবং সেটি এখন তারেক রহমানের জন্য অনেক বড় পরীক্ষা। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল, আগেও বললাম, এটি আসলে বারবার বলতে হবে, বড় দলগুলোর জন্য এটি সংকট। আওয়ামী লীগও যদি নির্বাচনে থাকতো, তাদের জন্য এই সংকটটি থাকতো। এই অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। এগুলো আসলে অন্যতম প্রধান কাজ। তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এরকম একটি নীতি গ্রহণ করেছেন। রাষ্ট্র পরিচালনায় সূক্ষ্ম ভারসাম্য রক্ষার সক্ষমতাই কেবল বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়নে সহায়ক হতে পারে। এজন্য প্রথমত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বোঝা যায় সেটি তিনি দিবেন, কিন্তু পারিপার্শ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য টানবেন কিভাবে সেটি স্পষ্ট হওয়া দরকার। কারণ এখানে পারিপার্শ্বিক শক্তিগুলো একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ক্ষেত্র বিশেষে রাশিয়াও, এই দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্যই তো আগামী দিনের ভূরাজনৈতিক এবং কৌশলগত বাস্তবতা নির্ধারণ করবে। আপনারা জানেন যে বিএনপির সঙ্গে এমনিতেই পাকিস্তানপন্থী একটা তকমা লেগে আছে। সেটা তারেক কিভাবে ঝেড়ে ফেলবেন? গত অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, প্রথম সাক্ষাৎকার সম্ভবত, ভারত সম্পর্কে যে মনোভাব তিনি ব্যক্ত করেছেন, রাষ্ট্র শাসন কালেও কি তেমন ধনুক ভাঙাপন তিনি বজায় রাখবেন? এসব প্রশ্নের সুরাহা এখনই হয়ে যাওয়া দরকার তার দলের জন্য। 2008 সালে দেশ ছেড়েছিলেন, আর 5 দিন পর 2026 সাল শুরু হবে। সময়ের ব্যবধানে প্রেক্ষাপট আসলে দেশের রাজনীতির, অর্থনীতির, পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাই রাষ্ট্র পরিচালনায় জনমানুষের প্রত্যাশার বিশাল চাপ তাকেই বহন করতে হবে। 17 বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে তারেক রহমান বলেছেন, I have a plan for the people of my country, এবং বলেছেন সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এটি অত্যন্ত চমৎকার একটি প্রস্তাব, কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান কি পারবেন রাজনীতির এবং রাষ্ট্রনীতির এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে? কতটা জনপ্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন? আপনার মতামত জানান কমেন্টে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।